স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সৌমেনের মনে পড়ল ইনি হরিহর বাবুর স্ত্রী রমা কাকিমা। থালাটা ওর হাত থেকে নিয়ে দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে ফিরে গেলেন বাড়িতে। পৌষের ঠান্ডায় ভাতগুলো করকরে হয়ে গেছে। খিদের মুখে সেই ভাতগুলো গোগ্রাসে মুখে পুড়তে থাকে সৌমেন। অন্ধকার ঘর, কোন একটা হ্যারিকেনটা তেলের অভাবে দগদগ করছে। সেই মিনিয়ে আসা আলোয় সৌমেন দেখল ভাতের পাশে ছড়িয়ে পড়া ভাতগুলোর দিকে একটা সরু লম্বাটে জিভ এগিয়ে এসেছে। ছিটকে উঠে দাঁড়িয়ে দেখল একটা নারী মূর্তি ওর ফেলে আসা থালার সামনে দু হাত দিয়ে গোগ্রাসে ওর ফেলে রাখা ভাত খাচ্ছে। মুখের সামনে চুলগুলো এমন ভাবে এসে পড়েছে যে মুখ দেখা যায় না। ওইভাবেই মেয়েটা বলে উঠল, আজ আপনাদের জন্য রয়েছে অনিন্দিতা নাথের কলমে রাতে সে আসে। আজকের গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। পৌষ মাস পড়ে গেছে, তাও আজ দিন সাতেক। পলাশবাড়ি গ্রামে ধীরে ধীরে শীত যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। গ্রামের বাড়িগুলোর উঠোনের বাঁদিকে সেই বড় বড় জাল দেওয়া উনুনগুলো শুকনো ছাই বুকে নিয়ে এখনো ঘুমিয়ে আছে। বাড়িগুলোর মাথায় লাউ কুমড়োর মাচা, সবুজ পাতাগুলো ঠান্ডা হিমেল পরশে যেন আরামে ঘুমিয়ে পড়েছে। কিন্তু গ্রামের একটা বাড়ির অবস্থা হতশ্রী। বহুদিন এই উঠোন নিকোনো হয়নি। সেই বাড়ির শুকনো পাতার স্তূপের উপর দিয়ে এগিয়ে চলল সৌমেন। বাজারে যেতে হবে, ঘরে সবকিছুই বারণ। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে নাকে পচা পানার দুর্গন্ধ আসতেই দেখল অজান্তেই বটগাছটার সামনে চলে এসেছে। সতর্ক চোখে আশেপাশে দেখে নেয়। গ্রামের এই দিকটায় লোকজনের আনাগোনা বেশ কম। বটগাছের পেছন দিয়ে একটা পচা ডোবা আছে, সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। গ্রামের মধ্যে এই ডোবা নিয়ে অনেক কানাঘুষো রয়েছে, সে কারণে আরো লোকজন আসে না। গাছটার সামনে এলে সৌমনের হাত পা যেন কেমন ঠান্ডা হয়ে যায়। ওর সবসময় মনে হয় ঘন পাতার আড়াল থেকে দুটো চোখ যেন সৌমেনের দিকে তাকিয়ে। দিনের আলোয় চারিদিক স্পষ্ট দেখা গেলেও ঘন পাতার চাঁদোয়ার নিচে আলো প্রবেশ করতে ভয় পায়। সেই ছায়া ছায়া ঠান্ডায় একটা কিলবিলে সরীসৃপ সৌমেনের শির দ্বারাবে নিচে নেমে গেল। এই শুনছ, এদিকে দেখো। এই শটটা স্পষ্ট কানের ভেতর দিয়ে মাথায় হাতুড়ির আঘাত করে গেল। ভয় ভয়ে আরো একবার তাকিয়ে দেখল। সমুদা, কি দেখছো কি ওইদিকে? পিছন ফিরে তাকিয়ে দেখলো জগা ওর দিকে তাকিয়ে আছে। গাছের আড়ালে কিছু কিছু দেখতে পাচ্ছিস তুই? হ্যাঁ, কি আর দেখবো বলো, লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। তো তুমি এখানে দিনের বেলা কি করছো? সৌমেন আর কিচ্ছু না বলে রাস্তার দিকে হাঁটা শুরু করলো। পেছন থেকে আওয়াজ শুনতে পেল। তোমায় বাড়ি পৌঁছে দিই। কথাগুলো কানে না তুলেই সৌমেন এগিয়ে গেল। বাড়ির সামনে এসে পকেটে হাত রে চাবিটা খোঁজার চেষ্টা করল। তারপরে খেয়াল হলো বেরোনোর সময় চাবি দিতেই ভুলে গিয়েছিল। সকালের দিকের শীতের রোদ বারান্দায় বেশ ভালোই অনেকক্ষণ থাকে। একটা মোটা কাঁথা জড়িয়ে সেখানেই বসে রইল। খবর কি? মাথা তুলে তাকিয়ে দেখল পাশের বাড়ি হরিহর চক্রবর্তী দাঁড়িয়ে আছে। এ ভদ্রলোক মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যান, বা বলা ভালো একটু বেশি খবর নেন। লোকটার জমের মতো গায়ের রং, মাথার চুল পাতলা হয়ে টাক বেরিয়ে এসেছে। সৌমেন খেয়াল করে দেখেছে লোকটা যখন কথা বলে ওর চোখ দুটো অদ্ভুতভাবে সৌমেনের মুখের উপর চেয়ে থাকে। বার কয়েক জিজ্ঞাসা করেছিল সে, কিন্তু হরিহরবাবু উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন। হরিহরবাবু এসে সৌমেনের পাশে বসে বললেন, খাওয়া দাওয়া করেছো কিছু আজকে? সৌমেন মাথা নাড়ল। না, ঘরে কিছু নেই। তোমাকে তো সকালে দেখলাম বাজারের দিকে যেতে।
ওসব ওসব কথা বাদ দিন কাকাবাবু। আমি আমি পরে কিছু ভাতে ভাত ফুটিয়ে নেব। একটা একটা কথা বলুন তো, ওই ওই বট গাছে পাতার ফাঁকে কিছু দেখতে পাচ্ছেন? কোন গাছের কথা বলছো বলো তো? সৌমেন হাত দিয়ে বুড়ো বটের দিকে ইশারা করতেই হরিহর বললেন, পেছনের দিকে ওই রাস্তা ধরো কেন? আরে ওই রাস্তাটা ভালো নয়, ওই পচা পুকুরটাও ভালো নয়, কত ডুবে মরেছে ওখানে, ওইদিকে আর যেও না। সৌমেন নিঃশব্দে মাথা নাড়ল। এখন শরীর ঠিক আছে তো? সৌমেন আরেকবার মাথা নাড়ল। হরিহর বাবু বললেন, যাহা বিপদ ঘটেছিল, ওভাবে কেউ চলন্ত ট্রেন থেকে লাফ মারে? ভাগ্য ভালো তুমি তাই জন্য বেঁচে গিয়েছিলে। কথাটা শুনে সৌমেনের মাথার ক্ষতে বিদ্যুতের চিরিক দিয়ে উঠল। বেশ কয়েক মাস আগের ঘটনা। সৌমেন জ্ঞান ফিরে দেখেছিল সে হাসপাতালে ভর্তি। ডাক্তার জানিয়েছিলেন খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। চলন্ত ট্রেন থেকে পড়ে যায় সৌমেন। তারপর থেকে সবকিছুই কেমন যেন গুলিয়ে যায় ওর। মাঝে মধ্যে ভয় হয় পাগল হয়ে যাচ্ছে না তো। যদিও ডাক্তার বলেছেন এটা সাময়িক, কিছু স্মৃতি ওর মাথা থেকে মুছে গেছে। চিকিৎসা করলে কিছু সময় পর আবার সবকিছু মনে পড়ে যাবে। হরিহরবাবু উঠে চলে গেছেন প্রায় অনেকক্ষণ। সূর্যের আলোটা এখন বরফে থাকা মাছের ত্বকের মতো ঠান্ডা। শিরশিরে বাতাস আঙুল বুলিয়ে দিচ্ছে বাড়িটার উপর। সৌমেন ধীরে ধীরে ঘরে চলে আসে। টাকা পয়সা হাতে আর কিছুই নেই। বাজার গিয়ে সেজন্যই ফিরে এসেছিল। কুঁজো থেকে জল গড়িয়ে 2 গ্লাস জল খেয়ে নিল। তখনই ঘরের বাইরে কারোর গলার শব্দ শুনতে পেল। সমু, সমু। ও দরজা খুলে দেখল একজন মহিলা হাতে একটা খাবারের থালা নিয়ে উঠোনে দাঁড়িয়ে আছে। দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে মনের মধ্যে হাত রানোর চেষ্টা করে। কে ইনি? কোথায় যেন দেখেছি। বৃদ্ধা আবার বললেন, তোমার কাকাবাবু বললেন যে সকাল থেকে পেটে কিছুই পড়েনি, খেয়ে নাও। বৃদ্ধা আবার বললেন, কি হলো কি, চিনতে পারছো না? আরে আমি রমা কাকিমা, পাশের বাড়িতে থাকি। সৌমেনের মনে পড়ল ইনি হরিহর বাবুর স্ত্রী রমা কাকিমা। থালাটা ওর হাত থেকে নিয়ে দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে ফিরে গেলেন বাড়িতে। পৌষের ঠান্ডায় ভাতগুলো করকরে হয়ে গেছে। খিদের মুখে সেই ভাতগুলো গোগ্রাসে মুখে পড়তে থাকে সৌমেন। অন্ধকার ঘর, কোন একটা হ্যারিকেনটা তেলের অভাবে দপদপ করছে। সেই মিনিয়ে আসা আলোয় সৌমেন দেখল ভাতের পাশে ছড়িয়ে পড়া ভাতগুলোর দিকে একটা সরু লম্বাটে জিভ এগিয়ে এসেছে। ছিটকে উঠে দাঁড়িয়ে দেখল একটা নারী মূর্তি ওর ফেলে আসা থালার সামনে 2 হাত দিয়ে গোগ্রাসে ওর ফেলে রাখা ভাত খাচ্ছে। মুখের সামনে চুলগুলো এমন ভাবে এসে পড়েছে যে মুখ দেখা যায় না। ওইভাবেই মেয়েটা বলে উঠল, ভয় পেলে নাকি? এসো একসাথে বসে খাই। ভয় শক্ত হয়ে আসে শরীর। এটা নতুন কোনো ঘটনা নয়। প্রায় প্রতিদিন অন্ধকার নামলেই মাটির গভীর থেকে উঠে আসে অশরীরীরা। অদ্ভুত স্বরে তাকে ডাকে। সে ডাক সৌমেনের মাথার ভিতর শিরা উপশিরায় যেন আগুন ধরিয়ে দেয়। 2 হাতে কান চেপে সেই অন্ধকারে পরিমরি করে ছুঁতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অন্ধকারে কিছুর সঙ্গে পা জড়িয়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। মাথার কাটা জায়গায় আবার আঘাত করল। অস্ফুট আর্তনাদ করে ওঠে। গায়ের ধুলো ঝেড়ে উঠে বসে দেখলো বাড়ি থেকে অনেকটা দূরে সেই গাছের কাছে চলে এসেছে। জগা সেই বটগাছের নিচে শুয়েছিল। বুঝলো ওর পায়ে হোঁচট খেয়ে সৌমেন পড়ে গিয়েছিল। মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসেছে এতক্ষণে। জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্ষণিকের জন্য সব ভয় ভুলে সৌমেন অবাক প্রশ্ন করল, জগা, তুই এখানে কি করছিস? ফুলি দিদি আসবে গো, ওর জন্য অপেক্ষা করছি। সৌমেন আশেপাশে তাকিয়ে দেখল চাঁদের রূপুলি আলোয় সেই পানাপুকুরের পাশে একটা মেয়ে হেঁটে আসছে। চাঁদের আলোয় তার গায়ের রং ফ্যাকাশে দেখাচ্ছিল। সৌমেন ভালো করে খেয়াল করে দেখল মেয়েটার মাথায় কোনো চুল নেই। পা দুটো কেমন যেন দুপাশ ছড়িয়ে হাঁটছিল। হাত দুটো শরীরের দুপাশে এমন ভাবে ঝুলছিল যেন
একটু স্পর্শ করলে সেটা শরীর থেকে খসে পড়বে। দুপা পিছিয়ে গেল সৌমেন। জগা ঘর ঘরে স্বরে বলল, পুকুরের জলের মধ্যে ওর খুব ঠান্ডা লাগে জানো, তাই তো রাত হলেই ফুলি দিদি বাইরে বেরিয়ে আসে। ফুলি সামনে এসে দাঁড়ায়, চোখে মুখে শ্যাওলার পুরু আস্তর। মণিহীন চোখের মধ্যে পাতালের অন্ধকারের শুধু দুটো সাদা আলো। অপার্থিব কণ্ঠে ফুলি বলে উঠল, ফুল পাড়তে যাবে সমুদা? না। কিসের সঙ্গে আবার ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে গেল সৌমেন। যখন চোখ খুলল তখন সে নিজের বাড়ির বারান্দায় শুয়ে আছে। সূর্য তখন মাঝ আকাশে। ওর মুখের উপর ঝুঁকে আছে গ্রামের কিছু লোক। হরিহরবাবু পাশ থেকে কারোর উদ্দেশ্যে বললেন, ওই পুকুর পাড়ে সারা রাত পড়েছিল, সকালে মন্দিরে যাওয়ার সময় দেখি ওই অবস্থা, তারপরই তো তোমাদের ডাকলাম। ওর জ্ঞান ফিরতেই গ্রামের লোকজন একে একে চলে যায়। গরম দুধ এনে দিলেন রমা কাকিমা। হরিহরবাবু জিজ্ঞাসা করলেন, অত রাতে পুকুরের পাড়ে কেন গিয়েছিলে? আসল উত্তর সৌমেন দিতে পারল না। কি বলবে? রাতে মাটির নিচ থেকে প্রেত মূর্তি বেরিয়ে আসে। রমা কাকিমা সৌমেনের ঘর থেকে ভাতের থালা বের করে এনে বললেন, ভাতগুলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ইঁদুর ঢুকেছিল নাকি? কাল রাতের সেই দৃশ্যগুলো সৌমেনের চোখের সামনে ভেসে উঠল। আমি আমি একটু বিশ্রাম নেব কাকিমা, আজ আর কিছু খাবো না। ওরা চলে যেতেই সৌমেন ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিল। সারাটা দিন শুয়ে থাকার পরও সৌমেনের চোখ থেকে ঘুম কাটতে চায় না। সারাদিন মোহাচ্ছন্ন হয়ে পড়ে থাকে বিছানায়। ঝিঝি পোকার ডাক আর আশপাশ থেকে শঙ্খের শব্দ শুনে বুঝতে পারল সন্ধে নেমেছে। দুবার রমা কাকিমা এসে ডেকেছিলেন। সৌমেন ইচ্ছে করে দরজা খোলেনি। রাত নামতেই সৌমেনের মনে হলো অন্ধকার বাড়ির ভয়টা ওকে একটু একটু করে ঘিরে ধরতে লাগলো। মাথার ভেতর কেউ যেন বলে উঠল, ভয় পাচ্ছ নাকি? ভয় পাচ্ছ? সৌমেন খাট থেকে নেমে দরজা খুলতে ওর মনে হলো ওর হাত ধরে কেউ যেন ওকে টানছে। ওর পা দুটো এখন আর ওর নিজের নিয়ন্ত্রণে নেই, এগোতে থাকে। হঠাৎ করেই এই বাড়িটা অনেক লম্বা হয়ে গেছে। একটা লম্বা বারান্দার দুপাশে অনেকগুলো সারিবদ্ধ ঘর। প্রতিটা ঘরেরই দরজা বন্ধ। একটা ঘরের দরজা হালকা চাপ দিয়ে খুলতেই ধুলোর গন্ধ নাকে এসে ঝাপটা মারল। ঠিক তখনই ওর পাশ কাটিয়ে কেউ যেন হুড়মুড় করে ঘরের মধ্যে চলে গেল। চিৎকার করে উঠল সৌমেন। কে? ওর কণ্ঠস্বর আর্তনাদের মতো শোনাল। ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না। ধীর পায়ে এগোতে থাকে সৌমেন। সার দেওয়া ঘরের সামনে টানা বারান্দা। একটা ঘরের দরজা খুলতেই সামান্য আলো জ্বলে উঠল। থমকে যায় ও। ওর সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে অদ্ভুত চোখে ওর দিকেই তাকিয়ে। হলদেটে সেই ক্ষীণ আলোয় ঘরের মধ্যে দেখলো গুঁড়ো গুঁড়ো ধুলো হাওয়ায় উঠছে। ছেলেটার মুখে ভয়ের থেকে অবাক হওয়ার ভাবটাই বেশি। ভালো করে দেখে বুঝতে পারে আসলে সে আর কেউ নয়, সৌমেনের প্রতিবিম্ব। একটু পরেই সেই প্রতিচ্ছবি ভেঙে চুরে আয়না থেকে বেরিয়ে আসতে যাবে, সৌমেন সশব্দে দরজাটা বন্ধ করে দেয়। আশপাশ থেকে ভীষণ জোরে মেয়েলি কণ্ঠে হাসির শব্দ ভেসে এলো। সারা বাড়িতে হাসির শব্দটা কেমন যেন প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াতে লাগলো। সৌমেন কাঁপা কাঁপা হাতে পাশের ঘরের দরজাটা খুলল। ভেবেছিল এই ঘরেও আয়না দেখতে পাবে, কিন্তু এই ঘরে সেরকম কিছুই চোখে পড়ল না। কতগুলো ঘসঘস শব্দ ঘরের ভিতর থেকে আসছে। এই ঘরে সেই স্বল্প আলো জ্বলছে, তবু এই ঘরের ভিতর কিছুই দৃশ্যমান হল না। অন্ধকার এত গভীর যেন আলোটাকে যেন সম্পূর্ণ শুষে নিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখল এই ঘরেও আয়না লাগানো, কিন্তু আয়নার উপর কেউ যেন কালো কালির প্রলেপ লাগিয়ে দিয়েছে। ঘরের কোণ থেকে কে যেন বলে উঠল, এই ঘরের বাসিন্দারা চায় না তাদের নিজেদের দেখতে। বড় কুৎসিত, বড় অশুভ সবকিছু। ঠাস শব্দ করে বন্ধ করে দিয়ে আবার পাশের ঘরের দরজা খুলল।
এই ঘরটার আয়নাগুলো ভারী অদ্ভুত। প্রতিটা প্রতিবিম্ব কেমন যেন উল্টো হয়ে গেছে। পায়ের দিকটা মাথার দিকে আর মাথাটা নিচু হয়ে লম্বাটে ধরনের হয়ে গেছে। সৌমেন আর সহ্য করতে পারল না, লম্বা বারান্দা থেকে ছুটতে থাকে। ওর মনে হলো অন্ধকারে গা মিশিয়ে কারা যেন চুপ করে দাঁড়িয়ে আছে। সৌমেনের দৌড়ানোর সঙ্গে আশেপাশের দেওয়ালের ভিতর থেকে এক এক করে ছায়ামূর্তিগুলো বেরিয়ে এসেছে। বারান্দার ক্ষীণ আলোগুলো তখনই দপদপ করে নিভে গেল। বোকার মতো হা করে তাকিয়ে আছে। ঠিক তখনই ওর মাথার মধ্যে কেউ যেন বলল, পাশের ঘরে একবার দেখ। কিরে, দেখ না একবার। আবার একটা দরজা খুলে গেছে। সেখানে পা দিতেই অনন্ত গহ্বরের মধ্যে পড়ে গেল সৌমেন। আর ঠিক তখনই বিশ্রী স্বপ্নটা ভেঙে উঠে বসল সৌমেন। বিছানায় বসে ভয় ঠকঠক করে কাঁপছিল। একটু স্বাভাবিক হতেই শীতের কামড় টের পেল। শীতের প্রকোপ কম্বলেও যেন মানছিল না। ঘরের দেওয়ালগুলো যেন বরফের তৈরি। বুকের ওপর কেমন যেন চাপ লাগছিল। দেওয়ালগুলো যেন অন্ধকারকে সঙ্গে করে বুকের উপর এসে বসেছে। রমা কাকিমা একটা মোমবাতি দেশলাই দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা যে কোথায় রেখেছে সেটা আর মনে করতে পারল না। হঠাৎ করেই মনে হলো বাইরে কিছু যেন খড়খড় করে শব্দ আসলো, সঙ্গে একটা মেয়েলি কণ্ঠের হাসির শব্দ। সৌমেন সজাগ হয়ে বিছানা থেকে নামল। দেওয়ালের উপাশে বুনো ঝোপ। জানালা সামান্য ফাঁক করে দেখল সেই মেয়েটা পুলি বসে আছে ওই ঘরের দিকে। সঙ্গে সঙ্গে জানালার কপাট বন্ধ করে দেয়। নিস্তব্ধ চারিদিক। একটা ঠান্ডা বাতাস দূরের খালি মাঠের দিক থেকে ভেসে আসছে। রাত তখন 2টো। হোটেলের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে ছেলেটা। কিছুক্ষণ আগে তার হাতে একটা ভয়ানক সর্বনাশ ঘটে গেছে। হাতে ধরা সিগারেট হাতের মধ্যেই নিভে গেছে। ঝোড়ো হাওয়ায় চুলগুলোকে এলোমেলো করে দিয়ে যাচ্ছিল। একটু আগেই ঘটে যাওয়া ঘটনাগুলো মাথার মধ্যে বায়োস্কোপের মতো স্লাইডের মতো এক এক করে সরে যাচ্ছিল। হাতে ধরা সিগারেটটা ছুঁড়ে ফেলে বিছানার দিকে তাকালো ছেলেটা। মেয়েটা তখনও একইভাবে পড়ে আছে। হাতটা নাকের কাছে নিয়ে আরেকবার পরীক্ষা করে দেখে নিল প্রাণ আছে কিনা। না, এই শরীরে কোনো প্রাণের লক্ষণ নেই। শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই হয়তো রাইগার মর্টিস শুরু হয়ে যাবে। কি করবে এখন কিছু বুঝতে না পেরে আবার আরেকটা সিগারেট ধরিয়ে নিল। সিগারেট টানতে টানতে একবার ভাবলো পুলিশকে ফোন করে সব খুলে বলা উচিত। সে তো আর খুনি নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু পুলিশ যদি বিশ্বাস না করে তখন? ওদের ঘুরতে আসা আর সেই রাতে ঘরে তার স্ত্রীর অস্বাভাবিক মৃতদেহ খুঁজে পাওয়া, দুয়ে দুয়ে চার করতে সময় লাগবে না কারো। মাথার মধ্যে দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, অথচ এর থেকে বের হবার কোনো উপায় নেই। স্নান করতে হবে, অনেকটা জল দিয়ে ভালো করে স্নান করতে হবে। একটু আলো ফুটতেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবে, যা হবে দেখা যাবে। স্নান সেরে বেরিয়েই একটা বুদ্ধি এলো ছেলেটার মাথায়। মেয়েটার শরীর খুব ছোটখাটো। বড় ট্রলি থেকে জামা কাপড়গুলো বের করে খাটের পাশে রেখে রক্তাক্ত শরীরটাকে কাপড়ে মুড়িয়ে বড় ট্রলির মধ্যে ভরে ফেলল। হাতে মুখে রক্তে মাখামাখি হয়ে গেছে। নাকের কাছে হাত নিয়ে রক্তের আঁশটে গন্ধটা প্রাণ ভরে নিল। এতক্ষণের ভয়টা এক মুহূর্তে কেটে গেল। এটা তো একটা খেলা। মেয়েটা ওর জন্মদিনে একটা বই উপহার দিয়েছিল। সে বইটা মেয়েটার মাথার কাছে রেখে দিল। খেলার নাম খুন, ওর প্রিয় লেখকের লেখা। বাঁকা হাসি ছড়িয়ে পড়ল ছেলেটার মুখে। আসলে এই খেলা তো অনেক ছোট থেকেই খেলছে। একজন মহারথী সেই খেলার। মৃত শরীরটা খুব শক্ত হয়ে গেছে। কোনো মতে চেন টেনে বন্ধ করার সময় দেখল মেয়েটার গলার উপর হাতের দাগগুলো বাদামি রঙের, অনেকটা বাদামের খোলার মতো গেঁথে রয়েছে। গলার উপরে আরেকবার হাত দুটো দিয়ে গলাটা টিপে ধরল সে। যদি বেঁচে থাকে কোনোভাবে। না, নড়চড় নেই।
খোলা চোখে অবাক হয়ে ওকে দেখছে শুধু। ট্রলিতে ভরে এবার শুধু সমুদ্র সৈকতে নিয়ে ফেলতে হবে, তারপর নোনা জলে ভিজে স্নান করবে ওর প্রেমিকা। ও ততক্ষণে অনেক দূরে। ট্রলিটা আরো একবার খুলে ভারী ফুলদানিটা দিয়ে মেয়েটার মাথাটা সযত্নে ফাটিয়ে দিল। ঘন কালচে তরল বেরিয়ে এসে মেয়েটার বিকৃত মুখটাকে ভরিয়ে দেয়। ভোর 4টে। হোটেলের ঘর থেকে বেরিয়ে আসে ছেলেটা। হোটেলের বাকি ঘর অন্ধকার, শুধু রিসেপশনে একটা স্বল্প আলো জ্বলছে। কাউন্টারে একটা ছেলে থাকে, সে নেই, চেয়ার খালি। ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এত ভারী ব্যাগ টেনে আনার পরিশ্রম তো কম নয়। রিসেপশন খালি দেখে ব্যাগটা দেওয়ালের কোণে রেখে হোটেল ছেড়ে বেরিয়ে আসে। ছেলেটা চলে যাওয়ার পথের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল হোটেলের সামনে বসা ভিখারিটা। পাঁচটা 45। স্টেশনে আসতেই একটা ট্রেন ঢুকলো। ট্রেনে উঠে একবার চারিপাশে চোখ বুলিয়ে নিয়ে কোণের দিকে জানালার পাশে সিটে গিয়ে বসলো ছেলেটা। ট্রেন যখন একটা জাংশন স্টেশনে পৌঁছয় তখন দুপুর 2টো। ঝিমুনি কাটিয়ে উঠে বসলো ছেলেটা। মনে পড়ল কাল রাত আর আজ সকালের ঘটনাগুলো। মুখে একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠেছে। এতক্ষণে হোটেলের স্টাফরা সব জেনে গেছে, পুলিশকেও সেই মতো খবর দিয়েছে, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে তো সব ধরা পড়ে যাবার কথা। এই কথাটা তো মাথায় আসেনি। ভেবেই একরাশ বিরক্তি আর শঙ্কা এসে ঘিরে ধরল তাকে। আবার সেই রাগটা মাথা চাড়া দিয়ে উঠছে, যেমন গত রাতে উঠেছিল। ওর স্পেকট্রোফোবিয়া আছে। সেই মতো যত আয়না ছিল সব ঢেকে রাখতে অনুরোধ করেছিল হোটেলকে। ওরা কথা মতো কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু ওর স্ত্রী গতকাল ঘুরতে গিয়ে আয়না ঘরে নিয়ে গিয়েছিল ওকে। কোনো মতে প্রাণ হাতে নিয়ে বেরোতে পেরেছিল, তবুও ওর শান্তি হয়নি। আজকেই হোটেল রুমে কিছুক্ষণ আগে বাথরুমে বড় আয়নাটার সামনে থেকে কাপড় সরিয়ে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। দরজার বাইরে থেকে মেয়েটার খিলখিলিয়ে হাসির শব্দ শুনতে পাচ্ছিল। মাথার পেছন দিকে আবার সেই ব্যথা। ছেলেটা চুপ করে যেতেই মেয়েটা শান্ত হয়ে যায়। আজকের মজাটা একটু বেশি হয়ে গেছে। সরি সরি। কথাটা বলল মেয়েটা। ঠান্ডা চোখেও তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা মুখে সরি বললেও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খুব চেষ্টা করে হাসি চেপে রেখেছে। ছেলেটার মাথার ভিতর কেউ যেন হাতুড়ির বাড়ি দিয়ে যাচ্ছিল। তার হাত দুটো নিজের অজান্তে মেয়েটার গলা টিপে ধরল। 5 মিনিট ছটফট করে মেয়েটার শরীর একেবারে ঠান্ডা, নিস্তব্ধ, শীতল। এই চাই এই চাই এই চাই। কথাগুলো শুনে অতীতের স্মৃতি থেকে বর্তমানে ফিরে আসে ছেলেটা। ট্রেনটা আর একটা স্টেশনে থেমেছে। বগিতে মাত্র কয়েকজন সহযাত্রী। একজন চাওয়ালা এগিয়ে আসে। চাই বাবু, চা খাবেন? ভালো লেবু চা আছে বাবু, ভালো লেবু চা চাই। পকেটে হাত দিয়ে বুঝতে পারলো মানিব্যাগটা পকেটে নেই। এখন কি হবে? জোরে জোরে শ্বাস নিতে নিতে এখন তার মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকে খুন করে দেয়। মাঝে মধ্যে সবাইকে শেষ করে দিতে ইচ্ছে করে ওর। পৃথিবীর সবাইকে মেরে ফেললেই সে ভালো থাকবে, কিন্তু হয় পৃথিবীর এত মানুষকে কি সে একা খুন করতে পারবে? তাই কয়েকজন যারা তার চলার পথে কাঁটা হয়ে যায় তাদেরই সে সরিয়ে দেয়। ইন্সপেক্টর তন্ময় বাগচি লোকাল থানার ওসি ফোন পে হোটেলে ছুটে আসেন। হোটেলের সামনে থেকে পুলিশ দিয়ে লোক সরাতে হয়েছে। এমনিতে এটা অফ সিজন, তাই গেস্ট কম, তবুও এরকম একটা বিভৎস মার্ডারের খবর পেয়ে যারা ছিল তারাও ছুটে আসছে। তন্ময়বাবু সানগ্লাস নামিয়ে হোটেলের চারপাশে একবার চোখ ঘুরিয়ে সাব ইন্সপেক্টর নিখিল সামন্তকে হোটেলের বাইরের ভিড় সরাতে বলে ম্যানেজারের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ব্যাগে যে বডিটা আছে সেটা কখন বুঝলেন? ম্যানেজার মাথায় হাত দিয়ে বসেছিল। ওর কানের পাশ দিয়ে ঘামের ফোঁটা নামছিল। স্যার, সকালে হাউসকিপিং এসে এই হাউস ব্যাগ দেখে সরাতে গিয়ে দেখে রক্ত।
তখনই রিসেপশনে কেউ দেখেনি কে ব্যাগটা রেখে গেছে? স্যার সারা রাত বিপুল থাকে, কাল রাতে আসলে ওর শরীরটা। কথা শেষ করতে না দিয়ে তন্ময়বাবু বললেন, হ্যাঁ, সেই সুযোগে কেউ ব্যাগে লাশ রেখে হোটেল থেকে পালালো। ম্যানেজার মাথা নিচু করে দাঁড়িয়ে কথাগুলো উড়ন্ত তীরের মতো বুক পেতে সহ্য করছিলেন। লাশ পরীক্ষা করে চারিদিকে একবার নজর বুলিয়ে দিয়ে ইন্সপেক্টর তন্ময় বললেন, নিখিল, এখানে যেন আর কেউ না আসে। ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট যা আছে, ফরেন্সিক টিম আসার আগে কিচ্ছু যেন নষ্ট না হয়। এমনিতেই যা হওয়ার আগেই হয়ে গেছে, বাট তবুও। হোটেলের ম্যানেজার মাথা নিচু করে দরজার বাইরে দাঁড়িয়ে বছর 50-এর এই দুধে ইন্সপেক্টর এগিয়ে গেলেন লাশের দিকে। মেয়েটার সঙ্গে আর কে কে এসেছিল? খাতাটা হাতে ধরাই ছিল, সেটা এগিয়ে দিয়ে ম্যানেজার বললেন, মেয়েটার স্বামী এসেছিল স্যার। সিসিটিভি ক্যামেরার ফুটেজটা একবার দেখাও তো। আসলে স্যার আমাদের হোটেলের সিসিটিভি ক্যামেরাগুলো না খারাপ হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়েছে কিন্তু। ড্যাম, আপনারা কি জেনে শুনে এই কাজগুলো করেন যাতে অপরাধী সুযোগ পায়? সবকটার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে জেলে নিয়ে যাব কিন্তু। বাজারের কাছে একটা দোকানে, চায়ের দোকানে বসে একটা চায়ের কাপে লম্বা চুমুক দিচ্ছিল সৌমেন। পাশে বসা লোকটা একবার তাকিয়ে জিজ্ঞেস করল, কি খবর? সৌমেন অবাক চোখে তাকিয়ে থাকে। মনে মনে ভাবল, কে এই লোকটা? চিনতে পারলে না? সৌমেন মাথা নাড়ল। হরিহর চক্রবর্তীর পাশেই তো তোমার বাড়ি, বিজন বাবুর ছেলে না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। লোকটা সেই কথার উত্তর না দিয়ে আবার প্রশ্ন করল, তাই এই গ্রামে হঠাৎ করে, না কোনো কাজে? এমনি। এই খেজুরে আলাপ সৌমেনের সহ্য হচ্ছিল না, তবু উত্তর দিতেই হয়। লোকটা খানিক থেমে প্রশ্ন করল, আচ্ছা, ফুলি কেমনে আছে? সেই জলে ডুবে। তড়াক করে উঠে দাঁড়ায় সৌমেন। আপনি? আমি রমেশ স্যার, চিনতে পারলে না? তুমি তো আমার কাছে কত বছর পড়াশোনা করেছো। সৌমেন মাথার কাটা জায়গায় একবার হাত বুলিয়ে বলল, আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, তারপর থেকে না সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। কিছু কিছু মনে করবেন না। বলেই পায়ে হাত দিয়ে ঢিপ করে প্রণাম করল। চায়ের দোকানের লোকটা একবার চোখের কোণ দিয়ে সৌমেনকে দেখে আবার ফুটন্ত চায় মনোনিবেশ করতে করতে বলল, আরে ও দাদা, চা খাওয়া হয়ে গেলে বেঞ্চিটা ছাড়ো দেখি। সৌমেন উঠেই দাঁড়াচ্ছিল, তখনই রমেশবাবু বললেন, চলো তোমার বাড়ি গিয়ে কথা হবে। কত বছর পর তোমায় দেখলাম, জমিয়ে গল্প গুজব করা যাবে। সৌমেন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপরেই আমতা আমতা করে বলল, আসলে আমার ঘরে না কিছুই নেই, বাজার করতে এসেছিলাম, কিন্তু টাকাগুলো কোথায় যেন। ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি আমার পুরনো ছাত্র। বলেই পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বললেন, চলো ওই দোকান থেকে একটু কচুরি জিলিপি কিনে নাও, আর জমিয়ে মাস্টার মশাই আর ছাত্র এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবে। সৌমেনের মনে হচ্ছিল লোকটার হাত থেকে পালাতে পারলে বাঁচে, কিন্তু লোকটা এমনভাবে ওর পেছনে পড়েছে যে তার হাত থেকে আর মুক্তি নেই। গ্রামের মেঠো পথ ধরে ওরা এগোতে লাগল। বটগাছটা চোখে পড়তেই সৌমেন বলল, এই রাস্তা দিয়ে না, সামনের রাস্তা দিয়ে চলুন। কেন বলো তো, এই রাস্তায় কি অসুবিধে? বড় বটগাছটার সামনে আসতেই সৌমেনের কথা বন্ধ হয়ে আসে। সে কোনো উত্তর দিতে পারল না। বৃদ্ধ বট ঝুড়ি নামিয়ে রাস্তার উপর দখল নিয়ে দাঁড়িয়ে আছে। গাছটার সামনে দাঁড়াতেই সৌমেনের সারা শরীর শিরশির করে উঠল। পাতার আড়াল থেকে সেই অদৃশ্য আততায়ী এখনো যেন একভাবেই সৌমেনকে দেখছে। সৌমেন একবার পিছন ফিরে দেখল, আর ঠিক তখনই মনে হয় একটা ঝুলন্ত দড়িতে একটা শরীর গাছের মোটা ডাল থেকে ধীরে ধীরে ঝুলছে। সেই শরীরটা সৌমেনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।
রমেশবাবু একবার পিছন ফিরে গাছটার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, সৌমেন, কি দেখছো? এখানে কিছু দেখতে পাচ্ছেন স্যার? কোথায় বলো তো? সৌমেনের হাতটা ধরে লোকটা এগিয়ে নিয়ে যায় গাছের দিকে। সৌমেনের হঠাৎ করে মনে হয় তার হাতের কবজিটা ভেঙে যাবে। মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসে। ওই পুকুরের কথা মনে পড়ে সৌমেন? সৌমেনের দুপায়ের হাঁটু কাঁপছিল। লোকটা কি যেন বলে চলেছে। সৌমেনের কোনো কথা কান অব্দি পৌঁছয় না। ছুটতে ছুটতে বাড়িতে এসে উপস্থিত হল। পেছন ফিরে দেখল রমেশবাবু হেলতে দুলতে বাড়ির দিকে আসছেন। সারাদিন ঘরের দরজা বন্ধ দেখে হরিহরবাবু একটু অস্থির হয়ে ওঠেন। ছেলেটার কোনো আওয়াজ পেলাম না, একবার গিয়ে দেখে আসবো কি? ওর স্ত্রী রমা ঘরের কোণে কাজ করছিলেন। হাতের কাজ থামিয়ে বললেন, ভাবগতিক সুবিধের নয়। আমি গিয়েছিলাম খাবার নিয়ে, দরজা তো খুললই না। ঘরে বসে একা একা কার সঙ্গে যেন কথা বলছিল। আমি জিজ্ঞাসা করতে ভেতর থেকে বলল, রমেশ স্যার এসেছেন। তরাক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রমেশ মাস্টার? আরে সে তো কবেই। তাহলে কি বলছি গো। আজ অনেকদিন পর স্যারের সঙ্গে গল্প করে বেশ ভালো লাগছিল সৌমেনের। চাঁদের আলোয় উঠোনের মাঝে দাঁড়িয়েছিল সৌমেন। আজ এতদিন পর সৌমেনের অনেক কথা মনে পড়ে গেল। স্যার মনে করিয়ে দিলেন মাথার ভারী ভাবটা অনেকটা কম। তখনই বাড়ির বাইরে ঝোপের মধ্যে সবুজ রঙের দুটো চোখ জ্বলে উঠল। সৌমেন জানে কালু এসেছে। সৌমেন বেড়ার গেট পেরিয়ে মুখে চুকচুক শব্দ করে ওর দিকে এগিয়ে যায়। কুকুরটা পায়ে পায়ে পিছিয়ে গিয়ে তারপর দৌড়তে শুরু করল। সৌমেন আজ ওর পিছু করল না, কারণ ও জানে পুকুরের সামনে গিয়ে ও দাঁড়িয়ে পড়বে। এটাই ওর কাজ। ওই মেয়েটা জগা আর কালুকে পাঠায় ওকে ডেকে আনতে। প্রথম প্রথম সৌমেন দৌড়ে যেত, কিন্তু ওকে দেখে কুকুরটা ঝাঁপ দিত ওই পানা পুকুরের জলে। ওখানেই তো কুকুরটাকে অনেক বছর আগে বস্তায় বেঁধে ফেলে দিয়েছিল সৌমেন। বাবায় এখনো কামড়ের দাগটা আছে, সঙ্গে নাভির গোড়া ইঞ্জেকশনের ব্যথা। সৌমেন পেটের উপর একবার হাত বুলিয়ে নিল। আজ এত বছর পর ফুলির কথা, জগার কথা সব মনে পড়ে গেল। স্মৃতির পটে কেমন যেন ধুলোর আস্তরণ জমেছিল। রমেশবাবু এসে একে সব পরিষ্কার করে দিলেন। ঠান্ডা হাওয়া বইছে, চাঁদের আলোটা ফ্যাকাশে। উঠোনের মাঝে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে সৌমেন। চোখের সামনে ভেসে উঠল বছর 20 আগের একটা ঘটনা। টালি দেওয়া ক্লাসরুমের বাইরে করবি ফুলের গাছে অনেক ফুল ফুটেছিল। সৌমেন সেদিকেই তাকিয়েছিল। বাড়ি থেকে যা পড়ে এসেছে সব ভুলে গেছে। তার বাবা স্কুলের হেডমাস্টার। হেডমাস্টারের ছেলে ফেল করেছে, এই অপমান বাবা কিছুতেই মেনে নিতে পারবেন না। এর ফল সৌমেনের উপর পড়বে। পিঠের উপর আরো কতগুলো কালশিটের দাগ বাড়বে। খুব ছোট বয়সে মাকে হারিয়ে প্রায় একা বেড়ে উঠেছিল সৌমেন। স্কুলের কড়া মাস্টারমশাই বাবা হতে ভুলেই গিয়েছিলেন। ফলে যা হয়, বাবা আর ছেলের মাঝে যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছিল। ভালোবাসার সম্পর্কের বদলে বেড়ে উঠেছিল ভয়ের প্রাচীর। ছোট সৌমেন সেই প্রাচীর কোনোদিন টপকাতে পারেনি। অতিরিক্ত ভয় আর মারের উল্টো ফল হয়েছিল। খুব ছোট থেকেই ছেলেটার মধ্যে অপরাধ লুকানোর প্রবণতা দেখা দেয়। ক্লাস 8-এর জীবন বিজ্ঞানে মানুষের পচনতন্ত্রের ছবিটা আঁকতে গিয়ে এত বিভোর হয়ে যায় যে লুকিয়ে রাখা টুকলির কাগজগুলো রমেশ মাস্টারের চোখে পড়ে যায়। এমনিতে তার বাবার সঙ্গে রমেশ স্যারের সম্পর্ক ভালো ছিল না। উনি চাইতেন হেডমাস্টার হতে, কিন্তু কমিটি থেকে সৌমেনের বাবাকে নির্বাচিত করেছিল। সেই সব রাগ উগড়ে দিয়ে ছেলের আড়ালে বিজনবাবুকে প্রচন্ড অপমান করেছিলেন। সবার সামনে সৌমেনকে কান ধরে থাপ্পড় মেরে ক্লাস থেকে বের করে দেন, এমনকি শিক্ষকদের বসার ঘরে নিয়ে গিয়ে সেখানেও বেদম মার মারেন। সৌমেনের বাবা বিজনবাবু 2 সপ্তাহের জন্য তাকে সাসপেন্ড করে দেন। বাকি মাস্টার মশাইরা অনেক বুঝিয়েছিলেন, কিন্তু রমেশবাবুর মারের আঘাত সেদিন সৌমেনকে যতটা না আহত করেছিল, তার থেকে বেশি আহত করেছিল বিজনবাবুকে। বাড়িতে এসে বাবার কাছে জুটেছিল বেদম মার। এক ফোঁটা চোখের জল ফেলেনি সৌমেন।
কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল ছেলেটা। দিন 10 পরের ঘটনা। প্রতি বছরের মতো সে বছরও পাড়ার চণ্ডীমণ্ডপে বাৎসরিক কালী পুজোর আয়োজন হয়েছিল। পাড়ার সব লোক গিয়েছিল পুজো দেখতে, বিজনবাবুও গিয়েছিলেন। সৌমেন বাড়িতে একা ছিল। কি মনে হতে সে রাস্তায় বেরিয়ে দেখল রমেশ স্যারের মেয়ে ফুলি দৌড়তে দৌড়তে বাড়ির দিকে যাচ্ছিল। ফুলি, ফুলি দৌড়াচ্ছিস কেন ফুলি? ফুলি এক মুহূর্ত দাঁড়ায়, তারপর বলল, মা ফুলের ডালাটা ঘরে ভুলে গিয়েছে, সেটাই আনতে যাচ্ছি। ফুলি চলে যেতেই পথের পাশ থেকে শুকনো একটা ডাল নিয়ে ওদের বাড়ির সামনে রেখে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকে। একে অমাবস্যার রাত। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ফুলি ফুলের সাজি নিয়ে বেরোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। পুজোর সব ফুল পথের উপর ছড়িয়ে পড়ল। ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়। অন্ধকার থেকে বেরিয়ে আসে সৌমেন। ফুলি, তাহলে এখন কি করবি? মা ভীষণ মারবে সমু দাদা। কিন্তু এত রাতে ফুল পাবি কোথায়? ফুলির চোখের জল তখন চিবুক ছুঁয়েছে। কাঁদিস না, কাঁদিস না। ওদিকে ওদিকে পুকুরের ধারে কিছু গাছ আছে, সেখান থেকে কিছু ফুল পেড়ে দেব। ফুলি যেন হাঁপ ছেড়ে বাঁচল। মা সারাদিনের উপোস, তার মধ্যে যদি ফুল না পায় তাহলে আর রক্ষা নেই তার। অন্ধকারে সৌমেনের হাত ধরে এগিয়ে চলল পুকুরের দিকে। পুকুরের আশেপাশে কয়েকটা গাছে কুড়ি এসেছে, কিন্তু ফুল ফোটেনি। সমুদা, ফুল কোথায়? এ তো সব কুড়ি। ফুলি আর কথা শেষ করতে পারল না। অবাক চোখে দেখল সৌমিনের মুখে একটা বিশ্রী হাসি। ওদিকে মণ্ডপ থেকে ঢাকের শব্দ ভেসে আসছে। মেয়েটা ভয় পালাতে গেলে খপ করে হাতটা ধরল। সমুদা, সমুদা ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে আমার, ছাড়ো বলছি। এত তারা কিসের? পুকুরের মাঝখানে তাকিয়ে দেখ, কত সুন্দর পদ্ম ফুটেছে। কথাটা বলার পরেই মেয়েটার ঘাড় ধরে জলের মধ্যে চেপে ধরেছিল সৌমিন। ঠিক ততক্ষণ চেপে ধরে রেখেছিল যতক্ষণ ওর পায়ের ছটফটানি বন্ধ না হয়ে যায়। শরীরটা স্থির হয়ে যেতেই ফুলিকে একটা ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে আবার বাড়িতে এসে চুপ করে শুয়ে পড়েছিল। ও ভেবেছিল পুরো ঘটনাটা কেউ দেখেনি, কিন্তু একজন গাছের আড়ালে লুকিয়ে সবটা দেখেছিল। সেদিন রাত থেকেই খোঁজ পড়ে। পরদিন দুপুরে ফুলির শরীরটা পুকুরে ভেসে উঠতে ওদের বাড়িতে কান্নার রোল উঠেছিল। রমেশ মাস্টারের হাহাকার শুনে সৌমেন আড়ালে হেসে উঠেছিল। মাসখানেক পর আর এক দুঃসংবাদ। রমেশ মাস্টার স্কুলের মেন বিল্ডিং এর সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন, আর বাড়িতে ফেরত আসেননি। কেউ জানতে পারেনি সিঁড়িতে তেল ফেলে রেখেছিল সৌমেন। ওর মনের অন্ধকার এতদিন গুড়ি মেরে বসেছিল, কিন্তু দিন যত এগোতে লাগলো ধীরে ধীরে যেন ডানা মেলে ধরল। আজকাল বিজনবাবুও ছেলেকে কিছু বলতে ভয় পান। ছেলের ওই দুই চোখের চাহনি দেখলে তার বুক কেঁপে ওঠে। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল। একদিন বাজার সেরে ফেরার পথে চায়ের দোকানে গিয়ে বসেন বিজনবাবু। চায়ের দোকানির ছেলে জগা ওই স্কুলে পড়ত। স্যারকে দেখে কেমন যেন ভয় কুকড়ে যায়। আসলে জগা বিজনবাবুকে নয়, পাশে দাঁড়িয়ে থাকা সৌমেনকে দেখে ভয় পেয়েছিল। বিজনবাবু ব্যাপারটা খেয়াল করেছিলেন, কিন্তু তখন কিছুই বলেননি। পরে জগাকে স্কুলে আলাদা করে ডেকে তার ভয়ের কারণ জানতে চাইলেন। সব শুনে তার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। বাড়িতে ফিরে ছেলেকে কিচ্ছু বলেননি। তিনি বুঝেছিলেন ভালো ছাত্র গড়তে গিয়ে তিনি ছেলের মধ্যে থাকা একটা অন্ধকার দিককে উন্মোচন করে ফেলেছেন। ঠিক করেছিলেন এর ব্যবস্থা করবেন, কিন্তু পরের ঘটনায় তিনি আর সামলাতে পারলেন না। দুদিন পর জগা স্কুলের সদ্য তৈরি ন্যাড়া ছাদ থেকে পড়ে মারা যায়। সে যে কিভাবে ছাদে পৌঁছেছিল কেউ জানে না। এই ঘটনার পর আর সৌমেনকে গ্রামে রাখেননি, শহরে নিয়ে আবাসিক স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। পলাশবাড়ি গ্রামের অন্ধকারকে বুকে নিয়ে চিরবিদায় জানিয়েছিলেন গ্রামকে। আজ সমস্ত ঘটনা সৌমেনের মনে পড়ছে। রমেশবাবু এসে সব মনে করিয়ে দিয়েছেন।
একটা পরিচিত সুর কানে আসতেই ওর ভাবনার ঘোর কাটল। উঠে দরজাটা খুলে উঠোনে নেমে আসে। চাঁদের আলোয় উঠোনটা কেমন যেন মায়াবী মনে হচ্ছে। বাড়ির সামনে দণ্ডায়মান গাছগুলো একেবারে স্থির হয়ে যেন সৌমিনের গতিবিধির উপর নজর রাখছিল। দূরে কোথাও জঙ্গলের ভেতর থেকে শিয়ালের কান্নার শব্দ ভেসে এলো। সৌমিনের সারা শরীর কেমন কেঁপে ওঠে। রাতচরা পাখিগুলো ক্যাকার শব্দ করে ডেকে দূর দিগন্তের পথে মিলিয়ে গেল। সুরটা সৌমিনের কানে এখনো এক নাগারে বেজে চলেছে। খুব পরিচিত একটা সুর, কিন্তু মনে করতে পারল না। এবারে সুরটা বদলে গেল যেন। দিবস রজনী আমি যেন কারাশায় থাকি, দিবস রজনী আমি যেন কারাশায় থাকি। গানটা খুব চেনা। কি গাইতো গানটা? মাথার মধ্যে কেউ বলে উঠল, অর্পিতা। নামটা মনে পড়তেই সৌমিনের সারা শরীর কেঁপে উঠল। ট্রলির মধ্যে বন্ধ করার আগে অর্পিতার চাহনি মনে পড়ে যেতে সারা শরীর টলে উঠল। মেয়েটা সম্পর্কে জানতে পারলে? নিখিল হাতে ধরা ফাইলটা তন্ময়বাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, মেয়েটির নাম অর্পিতা। বাবা মা কেউ নেই, এক পিসির কাছে মানুষ। বর্তমানে উনিও মৃত। জামশেদপুরে ছেলেবেলা কেটেছিল। পরে পিসির মৃত্যুর পর কলকাতায় এসে থাকা শুরু করে। বেশি দিন নয়, মাস 3 আগে বিয়ে করেছিল। আর ওর স্বামী? কি যেন নাম ছেলেটার? সৌমেন পাল। স্যার, ওর এখনো সেরকম কোনো ডিটেলস পাইনি। তবে কলকাতার একটা মিশনারি স্কুলে আবাসিক ছাত্র হিসেবে ক্লাস 9-এ ভর্তি হয়। আমি সেই স্কুলে গিয়ে যোগাযোগ করেছিলাম, কিন্তু ছেলেটার যা ডকুমেন্ট জমা আছে সবই ভুয়ো। মানে ক্লাস 8-এর টিসি যে স্কুল থেকে ইস্যু করা হয়েছিল, সেখান থেকে ক্রস ভেরিফিকেশন করে বুঝলাম এর কোনো অতীত লুকিয়ে রাখতে গিয়ে এর বাড়ির লোকই এসব করেছিল। তন্ময়বাবুর ভ্রু কুঁচকে যায়। বাড়ির লোক কেউ? কলকাতার বাড়িওয়ালা তো বলল যে ওই দুজন ছাড়া 3 মাসে ওই বাড়িতে আর অন্য কাউকে আসতে দেখেনি। আচ্ছা, ওরা কোন অফিসে চাকরি করত? মেয়েটা একটা বেসরকারি স্কুলে পড়াতো, ছোটদের স্কুল। ওর কাগজপত্র ঠিকই আছে, কিন্তু ছেলেটা কোনো কাজ করতো না স্যার। ঘরে বসে আঁকতো, তবে আর্ট কলেজের কোনো ডকুমেন্ট পাইনি। বাড়ি ভর্তি অদ্ভুত সব পোর্ট্রেট, মডার্ন আর্ট না কি যেন বলে, ওই সব আর কি। এইসব ছাড়া ওই বাড়ি থেকে আর অন্য কিছু পেলাম না। চশমাটা চোখের থেকে টেবিলে নামিয়ে রেখে তন্ময়বাবু বললেন, আর স্যার, হোটেলে কিন্তু সেরকম কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি। সত্যি বলতে কিছুই নেই। সবকিছু কেউ ধুয়ে মুছে দিয়েছে মেয়েটাকে খুন করবে বলেই। হয়তো ছেলেটাই সবকিছু মুছে দিয়ে গেছে। এই কেসটা ভোগাবে, বড় জটিল একটা কেস। নিখিল বেরিয়ে যাচ্ছিল কি মনে পড়তে আবার ফিরে আসে। ও হ্যাঁ, আরেকটা বিষয় স্যার, ভুলে গিয়েছিলাম একেবারে। ওদের বাড়ির ডাস্টবিন থেকে একটা কাগজ পাওয়া গেছে স্যার। ছিঁড়ে কুটি কুটি করে ফেলে রেখেছিল। কাগজটা একটা প্রেসক্রিপশন, কলকাতার একটা মানসিক হাসপাতালের ঠিকানা লেখা পেপারটাতে। প্রেসক্রিপশনটা দেখে নিয়ে তন্ময়বাবু প্রশ্ন করলেন, মেন্টাল হসপিটালে ডাক্তারের সঙ্গে দেখা করেছো? ওখান থেকেই তো আসছি স্যার। ডাক্তারবাবু বললেন যে সৌমেন একবার মাত্র এসেছিল, আর আসেনি। আরো বললেন সৌমেনকে নিয়ে খুব জোর করে সেবার ওর স্ত্রী নিয়ে এসেছিল, ভালো করে পরীক্ষা করতে পারেনি। তবে ডাক্তারবাবুর ধারণা ছেলেটির খুব জটিল মানসিক সমস্যা আছে। নিখিল আর কিছু না বলেই বেরিয়ে আসবে, তখনই তন্ময়বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। নিখিল, ওই হাসপাতালে সিসিটিভি আছে? ফোন বের করে তখনই ফোন করলো নিখিল। আছে স্যার, 10 মিনিটের মধ্যে ওরা মেল পাঠিয়ে দেবে। অস্পষ্ট হলেও ছবিটা হাতে নিয়ে তন্ময়বাবু বেশ উত্তেজিত স্বরে বললেন, নিখিল, আমাদের ডেটাবেস চেক করো।
আর এই ছবিটা সব পুলিশ স্টেশন, বাস স্ট্যান্ড, বাজারে, এমনকি আমাদের লোকাল ইনফরমারদের কাছে পাঠিয়ে দাও। বাছাধন, দেখি কতদিন গর্তে লুকিয়ে থাকতে পারো। দিন তিনেক পর পুলিশ স্টেশনের বাইরে কাঁপা কাঁপা শরীরটা নিয়ে দাঁড়িয়েছিলেন হরিহর চক্রবর্তী। ইন্সপেক্টর তন্ময় বাগচি ওর পাশ দিয়ে থানায় ঢুকে অন ডিউটি হাবিলদারকে প্রশ্ন করলেন, একজন বয়স্ক ভদ্রলোককে দেখলাম থানার বাইরে বেঞ্চে বসে আছেন, কেউ নেই। হাবিলদার স্যালুট ঠুকে বললেন, স্যার উনি সকাল থেকে বসে আছেন, কি যেন বলবেন আপনাকে। হ্যাঁ, ভেতরে নিয়ে আসুন। এই প্রচন্ড শীতেও হরিহরবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। তন্ময়বাবু একবার চশমার আড়াল থেকে দেখে আবার হাতে রাখা ফাইলে মনোনিবেশ করলেন। পকেট থেকে রুমাল বার করে ঠোঁটের উপর জমে থাকা ঘামটা মুছে নিলেন হরিহরবাবু। তন্ময়বাবু চেয়ার দেখিয়ে বসতে ইশারা করে বললেন, বলুন, কি বলবেন? স্যার, আমি পলাশবাড়ি গ্রাম থেকে আসছি। ওখানে বাজারের একটা গাছে একটা কাগজ দেখতে পেয়ে আপনার কাছে এলাম। কথা শেষ করে পকেট থেকে একটা লিফলেট ওর সামনে রাখতেই তন্ময়বাবুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। হরিহরবাবু আবার কিছু বলতে যাবে, তন্ময় হাত উঁচু করে থামিয়ে প্রশ্ন করল, তো ও এখন কোথায় আছে? স্যার, পলাশবাড়ি গ্রামে, আমার পাশের বাড়িতে। নিখিল, গাড়ি বের করো, কুইক। সন্ধে তখন রাতের দিকে হাঁটা শুরু করেছে। নিখিল ছুটে এসে বলল, কোথায় যাবো স্যার? হোটেল ব্লু উইনের পাখি এখন পলাশবাড়ি গ্রামে গিয়ে ঘাঁটি গেড়েছে, চলো। গাড়ি এগিয়ে চলেছে হাইওয়ে ধরে। হরিহরবাবু মাথা নিচু করে বসে আছেন। তন্ময় প্রশ্ন করেন, আপনি লোকাল থানায় খবর না দিয়ে এখানে এলেন কেন? কোনো বিশেষ কারণ আছে কি? আসলে পলাশবাড়ি খুব ছোট একটা গ্রাম, তো লোকাল থানা সেরকম কিছু নেই। একটা পুলিশ ফাঁড়ি আছে। ওরা বলল যে ফাঁড়ির টেলিফোন ওই 2 দিন ধরে খারাপ হয়ে আছে, তাই ভাবলাম সদর থানায় এসে খবরটা দিয়ে যাই। খুব ভালো করেছেন হরিহর বাবু, খুব ভালো করেছেন। ঘণ্টাখানেক পর হাইওয়ে ছেড়ে গাড়িটা মাটির রাস্তা ধরে যতটা দ্রুত জোরে সম্ভব ছুটে আসছে পলাশবাড়ি গ্রামের দিকে। হরিহরবাবু পকেট থেকে রুমাল বের করে বারবার ঘাম মুছছেন। এই ঠান্ডায় ও তার সারা শরীর দরদর করে ঘামাচ্ছে। নিজের মনের মধ্যে এক যুদ্ধ চলছে। ঠিক করলেন কাজটা। আজ সকালে খবরের কাগজে ব্লু ইন হোটেলের খুনের খবরটা পড়ে তার সারা শরীর কেঁপে উঠেছিল। তারপর বাজারে সৌমেনের ছবি দেখে বহু বছর আগে গ্রামের মধ্যে যে গুজবে ছড়িয়েছিল সেটার কথা মনে পড়ে যায়। 20 বছর আগে এই গ্রামে ঘটে যাওয়া দুটো অস্বাভাবিক মৃত্যু। রমেশ মাস্টারের মেয়ে ফুলির জলে ডুবে মৃত্যু, আর ওর ভাইয়ের ছেলে জগার স্কুলের বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু। তারপরেই বিজন মাস্টার বুঝতে পেরে ছেলেকে নিয়ে কলকাতায় চলে যায়। তারপর আর এই জীবনে এই গ্রাম মুখ হননি। যদিও বছর 5 আগে তার মৃত্যুর খবর পেয়েছিলেন। দিন 15 আগে সৌমেন এই গ্রামে ফিরে এলেও পুরনো স্মৃতিগুলি সবাই যেন কেমন ভুলে গিয়েছিল। আজ খবরের কাগজে বিভৎস মৃত্যুর খবরটা সেই পুরনো স্মৃতির উপর থেকে যেন ধুলোর আস্তরণ সরিয়ে দেয়। এতদিন আগলে রাখা সেই হরিহরবাবু পুলিশে গিয়ে খবর দিলেন। পথে আসতে আসতে তার চোখের সামনে ভেসে আসছিল ছাদ থেকে পড়ে গিয়ে জগার থ্যাঁতলানো মুখের প্রতিচ্ছবি। ভাঙা আয়নাটার সামনে দাঁড়িয়েছিল সৌমেন। আয়নার মাঝখানে একটা ফাইল, দুদিকে দুটো প্রতিচ্ছবি তৈরি হয়েছে, কিন্তু সেখানে সৌমেনের নিজস্ব কোনো প্রতিকৃতি নেই। তার বদলে দেখতে পাচ্ছ ওর পেছনে এসে দাঁড়িয়েছে ফুলি, জগা আর অর্পিতা। তাদের সবার মুখে এখন আকর্ণ বিস্তীর্ণ হাসি। সৌমেন পেছনে ফিরে দেখল, কিন্তু ঘরের মধ্যে কেউ নেই। খালি ঘরে সে একা দাঁড়িয়ে। অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও সে তখন 3টি মানুষের খলখলে হাসির শব্দ শুনতে পাচ্ছিল তার মাথার ভিতর। হাতে ধরা পাথরটা দিয়ে আয়নার উপর জোরে জোরে আঘাত করতে লাগলো। কাচের টুকরো সারা ঘরময় ছড়িয়ে পড়ল।
দুই হাতে কান চেপে দরজাটা খুলে পাগলের মতো দৌড়তে থাকে অন্ধকার রাস্তা ধরে। আজ বোধহয় অমাবস্যা। ঠান্ডায় কুয়াশা এমন ভাবে জমেছে যেন মনে হচ্ছে পথের উপর মেঘ জমেছে। দৌড়তে দৌড়তে সেই বটগাছটার সামনে এসে দাঁড়ালো সৌমেন। পাতাগুলোর আড়ালে সেই দুটো চোখ এখন আর অদৃশ্য নয়, ওর সামনে এসে উপস্থিত হয়েছে। বড় গাছটা থেকে যে দড়িটা এতদিন অস্পষ্ট মনে হতো, এখন আর সেটা অদৃশ্য নেই। দড়িটার ফাঁসটা এখন ওর সামনে। দড়ির ভেতর থেকে ঝুলে থাকা দেহটা পেন্ডুলামের মতো একবার ডান দিক একবার বাঁ দিক করে ঘুরে যাচ্ছিল। সৌমেন পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর পেছনে এখন অর্পিতা, জগা, ফুলি আর রমেশ মাস্টার এসে দাঁড়িয়েছেন। গাছের ডাল থেকে ঝুলে থাকা দেহটা চোখ খুলে তাকায় সৌমেনের দিকে। ওর মনে হয় ওর চোখের সামনে কেউ যেন একটা আয়না ধরেছে। ঝুলে থাকা দেহটা কারো নয়, বরং ওর নিজেরই। পুলিশ জিপের হেডলাইটের আলো বটগাছটার সামনে এসে থেমে গেল। সবাই একে একে নেমে এলো গাড়ি থেকে। হরিহরবাবু গাছটার সামনে এসে ধপ করে মাটিতে পড়ে যান। বটগাছটার ডাল থেকে তখন সৌমেনের দেহটা পেন্ডুলামের মতো ডান দিক থেকে বাঁ দিকে একটু একটু করে দুলে চলেছে। আজকের আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, জন্মদিনে পাওয়া বইটির নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। অমাবস্যার মহানিশা এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল হামিদ, উত্তর 24 পরগনা থেকে; আশিস কুমার, বর্ধমান থেকে; মিঠু বলছেন হাওড়া সাঁতরাগাছি থেকে; বর্ধমানের করজ গ্রাম থেকে বলছেন রানা খাটুয়া; এছাড়াও মুর্শিদাবাদ থেকে বলছেন মেহবুল; বসিরহাট থেকে রয়েছেন উমা মণ্ডল; যাদবপুর থেকে বলেছেন স্বপ্না; এছাড়াও রয়েছেন নিপা হালদার মালদা থেকে। তাহলে আজ এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরো একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।